ঘটনার সূত্রপাত 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। রামায়ণ পুরাণ গ্রন্থগুলির বিবরণ যোগ করলে জানা যায় অযোধ্যা ছিল কোশল রাজ্যের রাজধানী। এখান থেকেই ভগবান রামের পুত্র মহারাজ কুশ অযোধ্যায় তার পিতার স্মৃতিতে ভগবান রামের জন্মস্থানে প্রথম রাম মন্দির নির্মাণ করেন। তারপর প্রজন্ম ধরে তাদের উত্তরসূরিরা এই অঞ্চলে রাজত্ব করতেন। 44 জন রাজা এই অঞ্চল শাসন করেছিলেন। শেষ রাজা ছিলেন বৃহদ্দলা, যিনি অযোধ্যা শাসন করেছিলেন। তার সময়েই মহাভারত শুরু হয় এবং এই মহাভারতের যুদ্ধে বৃহদ্দলা অভিমন্যুর হাতে নিহত হন। তার মৃত্যুর পর অযোধ্যা এবং রাম মন্দিরের অবস্থা খারাপ হতে শুরু করে। এটি ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে। এরপর আসে 57 খ্রিস্টাব্দ। উজ্জয়নের রাজা মহারাজ বিক্রমাদিত্য শিকারের জন্য অযোধ্যায় আসেন এবং তিনি সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। যখন তিনি এর ইতিহাস জানতে পারেন তখন তিনি খুব মুগ্ধ হন। এরপর তিনি রাম মন্দির এবং অযোধ্যা নগরীর পুনর্নির্মাণ করেন। তার সময়ে রাম মন্দির এবং পুরো অযোধ্যার পরিকাঠামো ব্যাপকভাবে উন্নত হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের 673 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে উল্লেখ করা আছে। এরপর আসে 1526 সাল, যখন প্রথম পানিপথের যুদ্ধ হয়। মোহাম্মদ বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে 20 এপ্রিল ভারতে প্রবেশ করেন। এখান থেকেই পরিস্থিতি পরিবর্তন শুরু হয়, কারণ সেই সময়ে যদি কোনো শাসক কোনো এলাকা জয় করতেন তবে সেখানে উপস্থিত অন্য ধর্মের সমস্ত ধর্মীয় কাঠামো ভেঙে তাদের নিজস্ব ধর্মীয় কাঠামো তৈরি করতেন, তার আধিপত্য এবং ক্ষমতা দেখানোর জন্য। মুঘলদের সময়কার শিলালিপিতে এই ধরনের সমস্ত কথার তথ্য পাওয়া যায়, যেমন মোহাম্মদ কাসিম রচিত তারিখ-ই-অবধ এবং আব্বাদ আল কাদির রচিত আকবর ই মাসুদ এইসবের উল্লেখ আছে। ভারত জয়ের 2 বছর পর অর্থাৎ 1528 সালে বাবর তার সেনাপতি মীর বাকিকে ডাকেন এবং বলেন অযোধ্যায় কোট রামচন্দ্র গ্রামের 2.77 একর জমিতে একটি মসজিদ নির্মাণ করতে, যেখানে রাম মন্দির আগে থেকেই ছিল, যা ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। ফৈজাবাদ জেলার কোটা রামচন্দ্রতে বাবরি মসজিদটি নির্মিত হয়, যা এখন অযোধ্যা জেলা নামে পরিচিত। যখন এই বাবরি মসজিদটি নির্মিত হয়েছিল তখন গ্রামের আশেপাশের স্থানীয় লোকেদের ক্ষোভ থাকলেও তারা সেটা প্রকাশ করতে পারেনি, তার কারণ মুঘলদের ভয়ে। এরপর মুঘলরা দীর্ঘ সময় শাসন করেছেন। সাল 1857 সালে মুঘলদের যুগ প্রায় শেষের পথে, আর এই সময়ে একটা ঘটনা ঘটে যা খুবই গুরুত্বপূর্ণ। 7 জন ইংরেজ উত্তর ও পশ্চিম ভারত ভ্রমণে এসেছিলেন। তাদের ভ্রমণ নোটে তারা অযোধ্যা সম্পর্কে লিখেছিলেন, রাম মন্দির এবং কিভাবে লোকেরা সেখানে প্রার্থনা করে তারা সব কিছু সেই সম্পর্কে লিখেছিলেন। উইলিয়াম ফস্টার তার বই আর্লি ট্রাভেলস ইন ইন্ডিয়াতে এই সম্পর্কে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্ট রায়ের 663 নম্বর পৃষ্ঠায় আপনি এই বিষয়ে জানতেও পারবেন। এইসব ভ্রমণকারীরা যারা অযোধ্যা ভ্রমণের সময় কিছু নোট লিখতেন, তার মধ্যে জোসেফ স্টিফেন থেলার এবং উইলিয়াম ফিঞ্চের ভ্রমণ নোটগুলি খুবই গুরুত্বপূর্ণ। যখন মুঘলরা ভারতে দুর্বল হয়ে পড়ছিল সেই সময়ে সওয়াই জয় সিং রাম মন্দির নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। তিনি এই রাম মন্দিরের সাথে যুক্তও ছিলেন। তাই যখন মুঘলরা দুর্বল হয়ে পড়ছিল এবং ব্রিটিশদের যুগ শুরু হচ্ছিল, ঠিক সেই সময় সওয়াই জয় সিং মসজিদের ঠিক পরেই একটা এলাকা কিনে একটা পুজোর স্থান নির্মাণ করেন। যেহেতু হিন্দুরা ভিতরে গিয়ে পুজো দিতে পারছিলেন না, তাই বাইরে থেকে মসজিদের কেন্দ্রীয় গম্বুজের দিকে মুখ করে এই প্রার্থনা করতেন। একদিকে নামাজের এলাকা ছিল আর একদিকে ভগবান রামের পুজো করার এলাকা ছিল। এরপর মুঘলদের যুগের অবসান হয় এবং ব্রিটিশরা ভারতে প্রবেশ করে। তাই যখন ব্রিটিশরা আসে তারা রাম মন্দির সংক্রান্ত সমস্যাটি ব্রিটিশদের জানায়, বলতে শুরু করে যে এই যে মসজিদটি হয়েছে রাম মন্দির ছিল তার আগে, এই রাম মন্দিরের জায়গাতেই মসজিদটা তৈরি হয়েছে। তাই 1838 সালে ব্রিটিশরা তাদের প্রশাসক রবার্ট মন্টেগোমারি মার্টিনকে নিয়োগ করে ওই এলাকায় সার্ভে করতে, আগে কি ছিল তা জানতে এবং এই সম্পর্কিত একটি রিপোর্ট জমা দিতে।
মার্টিন তার সার্ভে শেষ করে এবং 3টি অংশে একটি রিপোর্ট তৈরি করেন। এতে মার্টিন বলেন যে বিতর্কিত জমি যেখানে হিন্দু ও মুসলিমরা দুজনে মিলে লড়াই করছেন, সেখানে বর্তমানে যে মসজিদটি রয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল, কিন্তু যে মসজিদটি নির্মিত হয়েছে তা মন্দির ভেঙে তৈরি হয়েছে নাকি তা নিয়ে কিছু বলা যাবে না, যেটি সুপ্রিম কোর্ট রায়ের 669 থেকে 671 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এখন এই রিপোর্ট শোনার পরে হিন্দুরা তাদের কণ্ঠস্বর আরও বাড়িয়ে তোলেন। তারা বলে যে এটি রামলালার জন্মস্থান এবং এই বাবরি মসজিদটি তার উপর নির্মিত হয়েছে। এই সমস্ত বিষয় চলতে থাকে এবং তারপর আসে 1853 সাল। রামের জন্মস্থান থেকে কয়েক গজ দূরে ছিল হনুমানগড়ি, যা নির্মোহী আখাড়ার সাধুরা দেখাশোনা করতেন। রবার্ট মার্টিনের রিপোর্টের কিছু সময় পর হনুমানগড়ির সাধুরা বলেন এই মসজিদটি রাম মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এবং তারা এই মসজিদের এলাকা দখল করবে, যার কারণে দাঙ্গা হয় এবং এটিই ছিল এই কারণে হওয়া প্রথম দাঙ্গা। এর ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা প্রচুর বাড়ে এবং পরবর্তী 2 বছর ধরে এমন পরিস্থিতি চলতে থাকে। 2 বছর পর 1855 সালে একজন সুন্নি ধর্মগুরু গোলাম হোসেন বলেন যে এই হনুমানগড়ি আগে একটি মসজিদ ছিল এবং এই মন্দিরটি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে। তিনি প্রায় 500 জন মুসলিম জড়ো করে হনুমানগড়ি আক্রমণ করেন, কিন্তু 8000 বৈরাগী সাধু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। একটা বিশাল লড়াই হয়, সেখানে মুসলিম পক্ষের ব্যাপক ক্ষতি হয়। সর্বেপল্লী গোপালের বই অ্যানাটমি অফ আ কনফ্লিকশনে এটি উল্লেখ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের 675 নম্বর পৃষ্ঠাতেও এটি লেখা আছে। এই দাঙ্গাগুলির কারণে বিশাল অস্থিরতা সৃষ্টি হয়। ব্রিটিশরা এতে সমস্যায় পড়ে, তাই তারা এই বিতর্কিত জমিটি হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়। ব্রিটিশরা ভেবেছিল যে এতে হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু তা হয়নি। তাই তারা 1857 সালে গ্রিল ও ইট ব্যবহার করে বিতর্কিত জমিতে 6-7 ফুট উঁচু একটা প্রাচীর তৈরি করে। এরপরে বাইরের অংশে হিন্দুরা প্রার্থনা শুরু করে এবং ভেতরের অংশে মুসলমানরা নামাজ পড়া শুরু করে। এই বিভাজনে কেউ খুশি ছিল না, হিন্দু বা মুসলমান কেউই নাই, কিন্তু সেই সময়ে মানুষকে ব্রিটিশদের কথা মানতে হয়েছিল, তাই তারা মেনে নেয়। এরপর আসে 1858 সালের 28শে নভেম্বর। এই দিনে পাঞ্জাবের মহন্ত নিহং সিং ফকির আরও 25 জন নিহং সিংকে নিয়ে বিতর্কিত জমিতে পৌঁছান এবং সরাসরি মসজিদে প্রবেশ করে জপ ও প্রার্থনা শুরু করেন। তারা যখন প্রার্থনা করছিলেন, 25 জন নিহঙ্গ শিখ মসজিদের চারপাশ থেকে ঘিরে ফেলে মসজিদের ভেতরে কয়লা দিয়ে রাম নাম লিখে দেন এবং গুরু নানক দেবের প্রার্থনাও শুরু করেন। তারা ভগবান রামের ছবি রাখেন এবং প্রার্থনার এলাকাটি বাড়িয়ে দেন। মসজিদের মৌলভী সৈয়দ মোহাম্মদ খাতিব পুলিশ অফিসার শীতল দুবের কাছে একটি লিখিত অভিযোগ করে এই সব বিষয় জানান। এটি সেই লিখিত অভিযোগের মূল কপি। এরপরে কর্তৃপক্ষ সেখানে পৌঁছে নিহং সিংকে জোর করে বের করে দেয়, কিন্তু সংঘাত থামার নাম নেয় না। একই সময়ে যখন আজান দেওয়া হচ্ছিল, ঠিক একই সময়ে শঙ্খ বাজানো হচ্ছিল, যার কারণে দিন দিন উত্তেজনা বেড়ে চলেছিল এবং উভয় পক্ষ থেকে একের পর এক অভিযোগ আসা শুরু হয়েছিল। এরপর আসে 1877 সাল। এখানে হিন্দুরা বলে যে বাইরের অংশটি আমাদের, আমরা চাই সিংহদ্বারটি খুলে দেওয়া হোক। একদিক থেকে প্রবেশের সমস্যা হচ্ছে, তাই 2 দিক থেকে প্রবেশ করা হবে। তাতে কর্তৃপক্ষ রাজিও হয়ে যায়। দীর্ঘ 6 বছর ধরে পরিস্থিতি এমনই চলতে থাকে, সব কিছু নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তারপর আসে 1883 সাল। মন্দিরের রাম পুজোস্থানের পুরোহিত মহন্ত রঘুবর দাস অনুমতি চান যে আমি এই পুজোর স্থানের পুরোহিত এবং আমি দীর্ঘকাল ধরে পুজো করছি, আমি 17x21 ফুট এর একটা মন্দির নির্মাণ করতে চাই। কিন্তু 1885 সালের 19শে জানুয়ারি ডেপুটি কমিশনার এটির অনুমতি ক্যান্সেল করে দেয় এবং বলে যে এই পরিস্থিতিতে এটা যদি করা হয় তাহলে আরও খারাপ সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু মহন্ত বলেন যে বাইরের অংশটি আমাদের, আপনি এটি আমাদের দিয়েছেন, তাই এই দিকে নির্মাণ করতে সমস্যা কিসের। এরপর 1885 সালের 27শে জানুয়ারি পুরোহিত মহন্ত রঘুবর দাস আদালতে একটি মামলা দায়ের করেন, কিন্তু 1886 সালের 18ই মার্চ জেলা জজ এই আবেদনটি খারিজ করে দেন।
তিনি বলেন যে বর্তমান পরিস্থিতি বজায় থাকুক, অন্যথায় এটি সমস্যা সৃষ্টি করবে। কিন্তু এরপরে আবার 1886 সালের 1 নভেম্বর তারা আপিল করেন। এবার আদালত বলে যে মহন্ত রঘুবর দাসের এর উপরে কোনো ব্যক্তিগত মালিকানা নেই, তিনি শুধু পুজো করেন, তাছাড়া এর উপর আর কোনো অধিকার তিনি ফলাতে পারবেন না, তাই তিনি নির্মাণ কাজের নেতৃত্ব দিতে পারবেন না। এভাবেই চলছিল। এরপর আসে 1934 সালের 27 মার্চ। অযোধ্যার শাহজাহানপুর গ্রামে একটি গোহত্যা করা হয়। প্রচুর দাঙ্গা হয়। লোকেরা এতটাই রেগেছিল যে তারা মসজিদ আক্রমণ করে। এই আক্রমণের কারণে মসজিদের প্রাচীর ধ্বংস হয় এবং গম্বুজটাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ব্রিটিশ সরকার এটি পুনর্নির্মাণও করে দেন। এরপর আসে 1947 সাল, আমাদের দেশ স্বাধীন লাভ করে। তার 2 বছর পর 1949 সালের ডিসেম্বর মাসে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা বাইরের অংশে হিন্দু এলাকায় 9 দিনের একটা রামচরিত মানস পাঠের আয়োজন করে এবং যখন এটি শেষ হতে যাচ্ছিল তখন এটি ছিল 22শে ডিসেম্বর রাত। তারা মসজিদের ভেতরে রাম ভগবানের মূর্তি স্থাপন করে এবং পরের দিন সকালে অর্থাৎ 1949 সালের 23শে ডিসেম্বর প্রচুর হিন্দু দর্শনের জন্য লাইনে দাঁড়ান। লোকেরা বলেন যে রাম ভগবানের আবির্ভাব হয়েছে। কিন্তু মুসলমানরা এইসব দেখে 1949 সালের 29শে ডিসেম্বর সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড একটি এফআইআর নথিভুক্ত করেন। মুসলমান পক্ষ থেকে কেউ ব্যক্তিগতভাবে অভিযোগ করছিল না বা মামলার জন্য যাচ্ছিল না, বরং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই লড়াইটা লড়ে। অভিযোগে তারা বলে যে হিন্দুরা মিথ্যে বলছে, রামলালার আবির্ভাব হয়নি, বরং তারা নিজেরাই মূর্তিটা স্থাপন করেছে যাতে মসজিদের এলাকা দখল নিতে পারে। এখন দাঙ্গার পরিস্থিতি আবার তৈরি হচ্ছিল। রাম ভগবানের মূর্তি দূর দূরান্ত থেকে লোকেরা দেখতে আসছিল এবং যে নিয়মগুলি তৈরি করা হয়েছিল তা অনুসরণ করা যাচ্ছিল না। সরকার এই পরিস্থিতিতে আরও যাতে সিচুয়েশন খারাপ না হয় সেই জন্য মসজিদের ভিতরের অংশটি বন্ধ করে দেয়। হিন্দুরা বাইরের অংশ থেকে এটা দেখছিল আর চিন্তিত ছিল যে রাম ভগবান একটি কারাগারে বন্দী আছেন। তারপরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত এবং উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে মসজিদ থেকে রাম ভগবানের মূর্তিটি সরিয়ে ফেলতে বলেন। মুখ্যমন্ত্রী মসজিদ থেকে মূর্তি সরানোর নির্দেশ দেন, কিন্তু সেই সময়কার ফৈজাবাদের ডেপুটি কমিশনার কে নায়ার এটি করতে অস্বীকার করেন। তিনি বলেন যে এখন যদি এটি করা হয় তাহলে সেটা আগুনের সাথে খেলার সমান হবে, সর্বত্র ভিড়, তার উপর আক্রমণও হতে পারে, তাই এটি সঠিক সিদ্ধান্ত নয়, এটি পুরো শহরে একটা দাঙ্গা সৃষ্টি করতে পারে। কিন্তু এরপরে যখন চাপ বাড়ানো হয় তখন কে নায়ার বলেন যে তিনি কাজটি করতে পারবেন না, এই বলে তিনি পদত্যাগ করেন। এই সমস্ত বিষয় চিঠি আদান প্রদানের মাধ্যমেই আলোচনা করা হচ্ছিল। একাধিক আলোচনার পর সরকার পরিস্থিতি বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে মূর্তিটা বের আর তারা করবে না। এরপর 1950 সালের 5ই জানুয়ারি তারা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে বলেন যে এখন থেকে এই এলাকাটা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। এই সমস্ত বিষয় আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সব কিছু এভাবেই চলবে। এখন এই সব দেখে 1950 সালের 16ই জানুয়ারি গোপাল সিং বিশারদ ফৈজাবাদ আদালতে একটা মামলা দায়ের করেন যে আমি সেখানে পূজা দিতে চাই এবং আমাকে তার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং তাও সেই অংশে যা ইতিমধ্যেই আমাদের। এর পাশাপাশি 1959 সালে নির্মোহী আখাড়াও একটা পৃথক মামলা দায়ের করেন। এই সব দেখে আদালত এটিকে গুরুত্ব সহকারে নেয় এবং আদেশ দেয় যে পুরো বিতর্কিত এলাকার একটা সরকারি মানচিত্র প্রস্তুত করা উচিত। এই আদেশটি 1950 সালের 1 এপ্রিল জারি করা হয়েছিল এবং 1950 সালের 25শে জুন স্থানীয় কমিশনার এই পুরো এলাকার 2টি সাইট প্ল্যান জমা দেন। এখন যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুরো সিদ্ধান্তটি আদালত থেকে নেওয়া হবে, তখন একের পর এক মামলা দায়ের করা শুরু হয়।
হিন্দুরা বলে যে আমাদের ভেতরে রাম ভগবান পুজো করার অনুমতি দেওয়া উচিত, এবং মুসলমানরা বলে যে এই মূর্তিটা মসজিদ থেকে সরিয়ে ফেলা উচিত। মুসলমান পক্ষ থেকে সুন্নি ওয়াকফ বোর্ড মামলাটা লড়ছিল। তারা বলে যে এই মসজিদটি বাবর তৈরি করেছিলেন এবং বাবর একজন সুন্নি ছিলেন, সেই নিয়ম অনুসারে জমিটি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের। বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের মতো হিন্দু সংগঠনগুলি এইসব নিয়ে মোটেই খুশি ছিল না। তারা অনুভব করছিল যে এইভাবে তারা কখনো তাদের জমি ফেরত পাবে না। তাই তারা বিভিন্ন দল তৈরি করে কাজ শুরু করে। এর মধ্যে 1980 সালে জনতা পার্টি বিলীন হয়ে যায় এবং একটি নতুন দল তৈরি হয় যার নাম বিজেপি। এরপরে 1984 সালের এপ্রিলে বিশ্ব হিন্দু পরিষদ একটা প্রচার শুরু করে যাতে পুরো ভারত থেকে রাম মন্দির নির্মাণের বিষয়টি অনেক প্রচার করা যায়। তাই ভিএইচপি ভারতের বিভিন্ন অংশে রথযাত্রা করার পরিকল্পনা করে যাতে পুরো দেশের সমর্থন তারা লাভ করতে পারে। এর পরিকল্পনা ছিল বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়া এবং পুরো বিষয়টা দেশের প্রতিটি কোণে কোণে গিয়ে ছড়িয়ে দেওয়া। এর ফলে সরকারের ওপর চাপও বাড়ানো যাবে। তাই তারা তাদের পরিকল্পনা অনুসারে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী হঠাৎ মারা যান এবং দেশের পরিস্থিতি খারাপ হয়। তাই এই যাত্রা বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে নির্বাচনও শুরু হয়ে যায় এবং প্রথমবার বিজেপি নির্বাচনে দাঁড়ায়। বিজেপির প্রথম ইলেকশন ম্যানিফেস্টোতে রাম মন্দির সম্পর্কে কিছু বলা ছিল না। তাদের পারফরমেন্স ততটা ভালোও ছিল না। তারা মাত্র 2টি আসন পায়। এর কারণে অটল বিহারী বাজপেয়ীকে সরিয়ে লালকৃষ্ণ আডবাণীকে সভাপতি করা হয়। এর পরের বছর 1985 সালের অক্টোবরে বিশ্ব হিন্দু পরিষদ 25টি জায়গায় রথযাত্রা শুরু করে এবং তারা জনগণের ব্যাপক সমর্থন পায়, যার কারণে সবাই অবাক হয়ে যায়। এই সময় লালকৃষ্ণ আডবাণী বিজেপিকেও রাম মন্দির ইস্যুর সঙ্গে যুক্ত করেন। তাই এখন রাম মন্দির নির্মাণের জন্য আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ একসঙ্গে কাজ করছিল এবং জনগণের মধ্যে ব্যাপক সমর্থনও পাচ্ছিল। সেই বছর 1985 সালে কংগ্রেসও ফেঁসে যায় যখন শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হয়। এই সিদ্ধান্তের কারণে অনেক মুসলিম জনগোষ্ঠী অসন্তুষ্ট ছিল। এই রাগ এতটাই বিশাল ছিল যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটি নিয়ন্ত্রিত করতে পারছিলেন না। তাই তিনি যা করলেন তা হলো তিনি একটি নতুন আইন তৈরি করলেন যা শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে উল্টে দেওয়ার মতো। এখন এটি হওয়ার সাথে সাথেই রাজীব গান্ধীর ওপর অভিযোগ করা শুরু হয় যে তিনি মুসলমান তোষণের রাজনীতি করছেন। পুরো বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির দিকে যেতে শুরু করে। এর পাশাপাশি 1986 সালের 25শে জানুয়ারি আইনজীবী উমেশচন্দ্র পাণ্ডে আবেদন করেন যে রাম ভগবানের পুজো করার জন্য হিন্দুদের উপর থেকে বিধিনিষেধ তুলে দেওয়া উচিত। হাইকোর্টের বিচারক আদেশ তুলে দেন যে হিন্দুদের দর্শনের জন্য রাম ভগবানের গেট খুলে দেওয়া হবে। এখন এই সিদ্ধান্তটা খুব স্বাভাবিক, কিন্তু এই সিদ্ধান্তর কারণে প্রচুর তোলপাড় সৃষ্টি হয়। কারণ এটি যেভাবে আরোপ করা হয়েছিল, রাজীব গান্ধীকে প্রশ্ন করা হচ্ছিল যে আসন্ন নির্বাচনে হিন্দু ভোট ব্যাংককে আবার তার দিকে টানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। কারণ হাইকোর্ট থেকে এই আদেশটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই 40 মিনিটের মধ্যেই তালাটি খোলা হয়েছিল এবং যে তালাটি খোলা হয়েছিল এই পুরো ভিডিওটা লাইভ টিভিতে সম্প্রচারিত করা হয়েছিল। যখন তালা খোলা হয়, হিন্দু গোষ্ঠীগুলো রাম মন্দির নির্মাণে তাদের যে ইচ্ছা আরও বাড়িয়ে তোলে এবং সব দেখে মুসলমানরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি তৈরি করে, যার কাজ ছিল এই বিষয়টি নিয়ে মোকাবিলা করা এবং এগিয়ে যাওয়া। কিন্তু বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আদালতে উপস্থিত ছিলেন না। মুসলিম পক্ষ থেকে সুন্নি ওয়াকফ বোর্ডই একমাত্র পক্ষ ছিল। অন্যদিকে বিপরীত পক্ষ ছিল নির্ময়ী আখাড়া আর পুরোহিত এবং তৃতীয় পক্ষ ছিল স্বয়ং রাম ভগবান। আসলে ভারতে একটা আইন আছে যে যদি কোনো মন্দির সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে দেবতারা তাদের অধিকারের জন্য মামলা লড়তে পারবেন এবং সমস্ত নথি তার ভক্তদের যে কেউ উপস্থাপন করতে পারবেন। তাই 1989 সালে দেবকীনন্দন আগরওয়াল, যিনি একজন প্রাক্তন বিচারপতি এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতাও ছিলেন,
তিনি রাম ভগবানের পক্ষ থেকে সমস্ত নথি উপস্থাপন করেন এবং তার মৃত্যুর পর ত্রিলোকীনাথ পাণ্ডে মামলাটি লড়েন। এই মামলার 3টি মূল পক্ষ ছিল: সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া এবং স্বয়ং রাম ভগবান। তালা খোলার পরে 1989 সালের ফেব্রুয়ারিতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এতে ঘোষণা করা হয় যে 9 মাস পরে 1989 সালের 9 নভেম্বর এই বিতর্কিত এলাকায় একটি ভিত্তি স্থাপন করা হবে। ভিএইচপির প্রতিটি গ্রামে এটি প্রচার করা শুরু করেছিল। লোকেরা এটির ওপর রাম নাম লিখত এবং এটিকে অযোধ্যায় নিয়ে যেত। 3.5 লক্ষেরও বেশি শিলা সংগ্রহ করে অযোধ্যায় আনা হয়েছিল। কিন্তু তারা যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের পরিকল্পনা করছিল তাতে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ নেতারা 1989 সালের 17 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিংয়ের কাছ থেকে আশ্বাস নেন। তিনি আশ্বাস দেন যে কোনো সমস্যা হবে না এবং কেন্দ্রীয় সরকার এতে হস্তক্ষেপ করবে না এবং কোনো বিধিনিষেধও আরোপ করবে না। 1989 সালের 9 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি উপস্থিতিতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এর ফলে কোনো দাঙ্গা বা মারামারির ঘটনা ঘটেনি। এক ধাপ করে বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস মন্দির নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল এবং নির্বাচনও আসছিল। এই দেখে বিজেপিও এতে ঝাঁপিয়ে পড়ে। 1989 সালের নভেম্বরে লালকৃষ্ণ আদবানি রথযাত্রা ঘোষণা করেন, যা ভিএইচপি রথযাত্রা থেকে একটু ভিন্নভাবে ঘোষণা করা হয়েছিল। এই রথযাত্রাটি 1989 সালের সেপ্টেম্বরে গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু হয় এবং অযোধ্যায় পৌঁছানোর কথা ছিল ধীরে ধীরে। যখন এই যাত্রা শুরু হয় তখন পুরো ভারত তোলপাড় হয়ে যায় এবং এর কারণে বিজেপি দল অনেক হাইলাইটও হয়। এই যাত্রার কারণে রাম মন্দিরের ইস্যুটি পুরো ভারতে উত্থাপিত হয়। এই রথযাত্রা 1990 সালের 22 অক্টোবর বিহারে পৌঁছায়। আডবাণী 1990 সালের 22 অক্টোবর রাত 3টেয় বিহারের সমস্তিপুরে পৌঁছানোর সাথে সাথেই লালু প্রসাদ যাদব লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করেন। লালু প্রসাদ যাদব বলেন যে এটি দেশে দাঙ্গার সৃষ্টি করছে এবং বিহারের পরিস্থিতি আরও খারাপ হবে। 1989 সালের নির্বাচনে বিজেপি সরাসরি 85টি আসনে জেতে। এর ফলে লালকৃষ্ণ আদবানি ও বিজেপি দেশের একটা বিশাল নাম হয়ে ওঠে এবং রাম মন্দির নির্মাণ বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে যুক্ত হয়ে যায়। এই যাত্রা বিহারে থামানো হয়, কিন্তু 1989 সালের 30 অক্টোবর এই যাত্রাটি অযোধ্যায় শেষ করার কথা ছিল। যখন লালকৃষ্ণ আদবানির যাত্রা বিহারে থেমে যায় তখন অন্যান্য কারসেবক অযোধ্যায় পৌঁছায়। কারসেবক হলো সেই লোকেরা যারা নিজের ধর্মের জন্য কোনো লাভ ছাড়াই কাজ করেন। তারা বলেন যদিও এই যাত্রাটি বিহারে থামানো হয়েছিল তবে তারা অযোধ্যায় যাবেন এবং সেখানে কারসেবা করবেন। কিন্তু মুলায়ম সিং বলেছিলেন যে বিতর্কিত এলাকায় যদি কেউ আসে তবে তা ভালো হবে না। কারসেবকরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন এবং 30 অক্টোবর কারসেবকরা অযোধ্যায় বিতর্কিত এলাকায় পৌঁছান এবং সেখানে পুলিশ তাদের থামায়। কারসেবকদের একজন সাধু ছিলেন যিনি আগে একজন ড্রাইভার ছিলেন। তিনি পুলিশের বাস নিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে কারসেবকদের তুলে বিতর্কিত এলাকায় পৌঁছান এবং বাবরি মসজিদের উপর একটি গেরুয়া পতাকা লাগানোর চেষ্টা করেন, কিন্তু মুলায়ম সিংয়ের নির্দেশে পুলিশ কারসেবকের উপর গুলি চালায়, যার কারণে 30 জনেরও বেশি কারসেবক প্রাণ হারান। এরপর আসে 1991 সাল। এখন বিজেপি খুব শক্তিশালী। পুরো ভারতে সবাই বিজেপি নিয়ে কথা বলছিল এবং উত্তরপ্রদেশেও বিজেপি সরকার। 1991 সালের 24 জুন প্রথমবারের মতো উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠিত হলে বিজেপি থেকে কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। যদিও কেন্দ্রীয় সরকারের ছিল কংগ্রেসই, তাই পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই তিনি অযোধ্যায় যান, শপথ নেন এবং স্লোগান দেন রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে। এই স্লোগানটি খুব বিখ্যাত হয়েছিল। কয়েকদিন পর 1991 সালের 7 অক্টোবর কল্যাণ সিং একটা বিশাল সিদ্ধান্ত নেন, ভূমি অধিগ্রহণ আইন। ধারা 4, 6 এবং 17-এর অধীনে বিতর্কিত এলাকার চারপাশের এলাকাটি রাজ্য সরকারের অধীনে নেন। এই আইনে যদি রাজ্য সরকার চায় তবে এটি পর্যটন ও উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ করতে পারে। কল্যাণ সিং অর্থাৎ রাজ্য সরকার প্রথমে এলাকাটি তাদের অধীনে নেয়।
তারপর একটি ট্রাস্ট ছিল রাম জন্মভূমি ন্যাস। এটি ছিল বিশ্ব হিন্দু পরিষদের ট্রাস্ট, যার উদ্দেশ্য ছিল রামের জন্মস্থান নির্মাণ করা। এই ট্রাস্টকে 1 টাকায় পুরো জমিটি লিজে দেওয়া হয় এবং বলা হয়েছিল যে এই এলাকায় পর্যটন ও উন্নয়নের জন্য শ্রীরামকথা পার্ক তৈরি করা হবে। কিন্তু ঠিক এরপরেই মুসলমান জনগোষ্ঠী আদালতে পৌঁছায়। এরপরে হাইকোর্ট এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে এবং যে জমিগুলি ট্রাস্টকে লিজে দেওয়া হয়েছিল সেগুলি স্থগিত রাখা হয় এবং আদালত এটাও বলে যে এই জমিতে কোনো নির্মাণ কাজ করার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ কেউ এই বিতর্কিত জমিতে ছোটও একটি নির্মাণ করতে পারবে না। এরপরে 1992 সাল শুরু হয়। তখনও কল্যাণ সিং অর্থাৎ বিজেপি সরকার ছিল উত্তরপ্রদেশে। 1992 সালের জানুয়ারিতে প্রথম যে জিনিসটি ঘটে তা হলো বিতর্কিত এলাকার চারিপাশে যে রেস্ট্রিকশন ছিল তা সরিয়ে ফেলা হয়। বছরের শুরুতে এই বাধাগুলি সরানো হয়েছিল এবং ফাল্গুন মাসে আরএসএস, বিজেপি এবং ভিএইচপি আর বজরং দল একটি সভা করে। এখন পরিস্থিতি আরও তীব্র হয়। 1992 সালের 24শে মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং কোনো ভয় ছাড়াই একটি জনসমক্ষে বিবৃতি দেন যে আমাদের সরকার টিকে থাকুক বা না থাকুক, রাম মন্দির নির্মাণ করা উচিত। এই পুরো পরিস্থিতিতে সমস্যাটা ছিল যে হিন্দু গোষ্ঠীগুলি বলছিল যে তাদের এই এলাকায় নির্মাণ এবং পুজো করার অনুমতি দেওয়া উচিত, কিন্তু আদালতের পক্ষ থেকে কোনো আদেশ ছিল না আর নির্মাণেরও কোনো অনুমতি ছিল না। 1992 সালের 7ই জুলাই প্রথমবারের মতো প্রকাশ্যে ভিএইচপি তাদের কথা জনগণের কাছে ছড়িয়ে দেয় এবং পরোক্ষভাবে বলে যে যদি নির্মাণ করা না যায় তবে বিতর্কিত কাঠামোটি ধ্বংস করা যেতে পারে। কিন্তু আদালত এসব শুনেও কিছুই বলেননি। এইসব শুনে অযোধ্যা এবং পুরো ভারতে একটা উত্তেজনার মহল তৈরি হয়েছিল, কারণ কি হবে তা কেউ জানত না। 1992 সালের 24শে সেপ্টেম্বর বিশ্ব হিন্দু পরিষদ বলে যে এটি এভাবেই চলবে না, আমাদের 3 মাস সময় আছে, সরকারের উচিত আমাদের নির্মাণ করতে দেওয়া এবং যদি না দেওয়া হয় আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এখন এই 3 মাস কেটে যায়, সরকার কিছুই করে না। তাই 30শে অক্টোবর দিল্লিতে একটি সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন হিন্দু সংগঠন রাম মন্দির নির্মাণের কৌশল তৈরি করে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় কার সেবা করা হবে। এখন এর মানে হলো যে তারা রাম জন্মস্থানের স্থল থেকে কয়েক গজ দূরে ভজন এবং কীর্তন পাঠ করবে। পরে এই কার সেবা কর্মসূচি বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং সুপ্রিম কোর্টে একটা আবেদন জমা দেন এবং উত্তরপ্রদেশ বিধানসভায় গ্যারান্টি দেন যে শুধুমাত্র কার সেবা হবে এবং মসজিদের কোনো ক্ষতি হবে না। এখন এই সব করার পর কল্যাণ সিং আদেশ দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই কার সেবকদের উপর গুলি চালানো যাবে না। 1.5 লক্ষেরও বেশি কার সেবক সেখানে ছিল এবং পুরো অযোধ্যা ব্যারাকে পরিণত হয়েছিল। একদিন আগে অর্থাৎ 1992 সালের 5ই ডিসেম্বর মঞ্চ তৈরি হয়েছিল, রাজনৈতিকবিদরা বক্তৃতাও দিচ্ছিলেন, যেখানে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর মতো বিজেপি, আরএসএস, ভিএইচপি, বজরং দল তাদের সব নেতারা পৌঁছেছিলেন। তারিখটি 1992 সালের 6ই ডিসেম্বর। একদিকে প্যান্ডেল এবং মঞ্চ তৈরি হয়েছে, রাজনীতিবিদদের বক্তৃতাও চলছিল, এমনকি কারসেবকরা ভক্তিগীতও গাইছিলেন। কিন্তু যখন 11:30 বাজে তখন সমস্ত কারসেবক সন্দেহজনক এলাকার দিকে যেতে শুরু করে। তারপর 1:55 মধ্যে দেখা যায় যে সন্দেহজনক এলাকার একটা অংশ ভেঙে পড়ছে। তারপর 3:30 মধ্যে দ্বিতীয় অংশটি ভেঙে পড়ে। তারপর বিকেল 4:49 একটা মানব শৃঙ্খল তৈরি করে একটা কাঠের গুঁড়ি ব্যবহার করে সন্দেহজনক এলাকাটিকে ভেঙে ফেলা হয় এবং রাম, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি গর্ভে স্থাপন করা হয় এবং একটি তাঁবু ব্যবহার করে মন্দিরটিকে তৈরি করা হয়। এর কিছু সময় পর সন্ধ্যে 6টার দিকে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং 6:15 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি গ্যারান্টি দিয়েছিলেন যে এমন কিচ্ছু হবে না, তিনি পদত্যাগ করেন এবং স্থানীয় পুলিশ নিজেরাই এফআইআর দায়ের করে। 2টি এফআইআর দায়ের হয়, একটা নেতাদের বিরুদ্ধে আর একটা যে পুরো কার্যকলাপটা হয়েছিল তার বিরুদ্ধে।
কিন্তু এই ঘটনার পরেই শুধুমাত্র অযোধ্যা নয়, পুরো দেশ দাঙ্গার সম্মুখীন হয়। মুম্বাই, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, কলকাতা, পুরো ভারত এ দাঙ্গা হয়। ২,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারান এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। এই ঘটনার রেশে পাকিস্তানেও ৩০টি হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয় এবং বাংলাদেশেও ১১টি হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর রাম জন্মভূমির মালিকানার মামলার সাথে সাথে আরও একটা ফৌজদারি কার্যকলাপের মামলাও যুক্ত হয়। এখন এই সব যে ঘটল, এত কিছু যে নষ্ট হলো, এর পিছনে ষড়যন্ত্র কী ছিল, কারা জড়িত ছিল, এর জন্য একটা কমিটি গঠন করা হয় যার নাম ছিল লিভারহান অযোধ্যা কমিশন। এই কমিশন তাদের তদন্ত করে এবং রিপোর্ট জমা দেয়। পুরো তদন্তের পরে রিপোর্টে উল্লেখ করা হয় যে পুরো কাজটি স্বতঃস্ফূর্তভাবে ছিল না, বরং এটি পরিকল্পিতভাবে করা হয়েছিল। এতে অনেক বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নেতার নাম ছিল, অনেক কার সেবকেরও নাম ছিল। কিন্তু ২০২০ সালের মধ্যে একটি বিশেষ সিবিআই আদালত বলে যে এটি পূর্ব পরিকল্পিত ছিল না এবং নেতারাও মুক্তি পেয়ে যান। এখন এই সব যা ঘটেছিল ১৯৯২ সালের ৬ই ডিসেম্বরে, এর কারণে পুরো ভারতে অস্থিরতা ছিল। কেন্দ্রীয় সরকার একটি পদক্ষেপ নেয় এবং তার ১ মাস পর ১৯৯৩ সালের ২৫শে জানুয়ারি একটি আইন আসে, ১৯৯৩ সালের অযোধ্যা আইন। এরপর ২০০৩ সালে হাইকোর্ট আবার মামলা শুরু করে। প্রথমে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দলকে ডাকা হয়। ২০০৩ সালের ১২ই মার্চ এএসআই এর দল সার্ভে শুরু করে। প্রথমে জিপিআর, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার সার্ভে করা হয়, অর্থাৎ মাটির নিচে প্রবেশকারী রেডার। এতে গর্ত না খুঁড়ে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পাঠানো হয়, তা থেকে জানা যায় মাটির নিচে কিছু আছে কি না। সেই অনুযায়ী খনন করা হয়। ৬ মাস ধরে এই খনন কার্য চলে। স্বচ্ছতার জন্য ২জন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করা হয়। এরপরে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট আসে। এই রিপোর্টে প্রথমে বলা হয় বাবরি মসজিদের নিচে একটি কাঠামো পাওয়া গেছে, যেটি ইসলামিক নয়। দ্বিতীয় জিনিসটা বলা হয় যে কিছু কাঠামো রয়েছে যা নির্দেশ করে যে এখানে একটা প্রাচীন মন্দির ছিল। এবং তৃতীয় জিনিসটা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে যে বাবরি মসজিদ রাম মন্দিরকে ভেঙে তৈরি করা হয়েছে কিনা তা আমরা নিশ্চিত করতে পারি না, তবে বলতে পারি যে বাবরি মসজিদটি খালি জমিতে তৈরি করা হয়নি। যখন এই সব চলছিল তখন এই বিতর্কিত জমিতে লস্কর-ই তৈয়বার ৫ জন সন্ত্রাসী হামলা করে। ২০০৫ সালের ৫ই জুলাই তারা অস্থায়ী মন্দির আক্রমণ করার চেষ্টা করে। এতে একজন সাধারণ মানুষ প্রাণ হারান এবং অনেকে আহত হন, কিন্তু সিআরপিএফ এই ৫ জন সন্ত্রাসীকে মেরে ফেলে। এরপর ২০০২ সালে এই সব দেখার পর হাইকোর্ট তার সিদ্ধান্ত জারি করে। এই রায়ে আদালত বলে যে রাম ভগবান যেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং বাবরি মসজিদের নিচে ইসলামের সাথে সম্পর্কিত কোনো কাঠামো পাওয়া যায়নি। হাইকোর্ট ২.৭৭ একর বিতর্কিত জমিকে ৩টি ভাগে ভাগ করে। কেন্দ্রীয় এলাকাটি ভগবান রামকে দেওয়া হয়, দ্বিতীয় অংশে নির্ময়ী আখাড়াকে রাম চবুতরা এবং সীতা রসোইকে দেওয়া হয় এবং তৃতীয় অবশিষ্ট অংশটি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তে কোনো পক্ষই খুশি ছিল না। সেই কারণে তারা ২০১১ সালে সুপ্রিম কোর্টে যায়। যখন এই মামলাটি সুপ্রিম কোর্টে যায়, প্রথম ৬ বছর এর উপর কোনো শুনানি হয় না। পরে ২০১৭ সালের আগস্টে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়, যা ৫ জন বিচারক দ্বারা করা হয়েছিল। সবার প্রথমে সুপ্রিম কোর্ট বলে যে এই হাইকোর্টের সিদ্ধান্তটি সঠিক নয়, তাই তারা এর উপর স্থগিতাদেশ দেয় এবং তারপর সুপ্রিম কোর্ট সব কিছু শোনার পরে তার সিদ্ধান্ত জারি করে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি 4টি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছিল: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট, ইংরেজ পর্যটকদের নোট, বিপরীত দখল ও সাক্ষীকারীদের জেরা। এরপর আদালত 1029 পৃষ্ঠার একটা রায় দেন। ২০১৯ সালের ৯ নভেম্বর সিদ্ধান্তটি আসে। পুরো ২.৭৭ একর জমিটি ভগবান রামকে দেওয়া হয় এবং ৫ একর জমি বিতর্কিত এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে ধনীপুর জেলায় সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয় মসজিদের জন্য। মামলাটির পুরো নিষ্পত্তি করা হয়। আজ এ পর্যন্তই। এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।